Now that we have heard from our young voices, it is time to listen to the wisdom of our elders, our beloved teachers. Let me respectfully invite them. With deep respect and love, I call upon guest Master Alauddin Sahab to share his valuable message with us. শ্রদ্ধাভাজন, আজকের এই মহতী সভার সভাপতি মহোদয়, শ্রদ্ধাভাজন উক্ত মাদ্রাসার হেড হুজুর সাহেব, শ্রদ্ধাভাজন অবসরপ্রাপ্ত আব্দুল নূর সাহেব, শ্রদ্ধাভাজন পাবলিক হায়ার সেকেন্ডারি প্রিন্সিপাল সিরাজুল হক সাহেব, শ্রদ্ধাভাজন অ্যাকাউন্টেন্ট নুরুল হক সাহেব, অত্র মাদ্রাসার উস্তাদবৃন্দ, প্রাণ প্রতিম মাদ্রাসার তলবে ইলম, প্রতিবার যখন আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি তখন আমরা কিভাবে দেশ স্বাধীন হয়েছে, কাদের চেষ্টায় কারা রক্ত দিয়েছে সেই নিয়ে আমরা আলোচনা করি। এবারে আমি একটু আলোকপাত করব কিভাবে দেশটা পরাধীন হয়েছিল। 2 নম্বর ছোট একটা উদাহরণ তুলব। যারা এই দেশের জন্য প্রথম রক্ত দিয়েছে আজকে কেন তাদের নাম আমরা শুনতে পাই না, তাদের সম্পর্কে কিছু জানতে পারি না। একটা ছোট্ট উদাহরণ দেব। আমরা যে মাদ্রাসায় দাঁড়িয়ে আছি ওই মাদ্রাসার যখন প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, আজকে যিনি প্রিন্সিপাল তিনিও সেই দিন ছিলেন প্রিন্সিপাল। আমির শরীয়ত সানি পার্শ্ববর্তী মানুষ হিসাবে আমিও ছিলাম, অনেক তখন ছিলেন, আজ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। একটা গর্তে 13 ব্যাগ সিমেন্ট মাটির নিচে খেয়েছে, তারপর মাটির উপরে আরও 3-4 ব্যাগ, কিন্তু সেই সিমেন্টের কথা রডের কথা কেউ জানে না। দুতলায় দাঁড়িয়ে আছি, দুতলাকে দেখতে পাচ্ছি, 3 তলায় গেলে 3 তলা দেখতে পাচ্ছি। মাথার তাজ দেখা যায় কিন্তু মাথাটা দাঁড়িয়ে থাকে পায়ের উপর, পাটাকে কেউ দেখে না। তো যারা রক্ত দিয়েছে, যারা ফাঁসি কাষ্টে ঝুলেছে, ওরা অতীত হয়ে গিয়েছে, ওদের সম্পর্কে আমরা কিছু জানি না, জানার চেষ্টাও করি না। আজকে দেশটা কিভাবে পরাধীন হয়েছে আমি সেই সম্পর্কে একটু আলোকপাত করব। তখন ভারতবর্ষের প্রাণকেন্দ্র ছিল কলিকাতা। কলিকাতার নবাব ছিলেন আলীবর্দী খাঁ, বঙ্গবিহার উড়িষ্যার নবাব ছিলেন আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁর 3 জন মেয়ে ছিলেন। বড় মেয়ের সন্তান ছিল জায়ফর আলী খাঁ। ছোটো মেয়ে কী কারণে স্বামীর বাড়ির থেকে বাবার বাড়িতে চলে এসেছিলেন, সঙ্গে ছিল ছোট্ট এক শিশু। মধ্যম ছেলে সম্পর্কে, মেয়ে সম্পর্কে আমার কিছু জানা নেই। এই ছোটো মেয়ের ছেলেকে আলীবর্দী খাঁ এত ভালোবাসতেন, নিজের ছেলের মতো ভালোবাসতেন। আর জায়ফর আলী খাঁ ছিলেন আলীবর্দী খাঁর প্রধান সেনাপতি। আলীবর্দী খাঁ যখন বৃদ্ধ হয়ে গেলেন তখন তিনি ভাবলেন যে আমার দ্বারা আর বঙ্গবিহার উড়িষ্যার নবাবী করা সম্ভব হবে না। তাই ছোটো মেয়ের সন্তান নবাব সিরাজউদ্দৌলাকে বঙ্গবিহার উড়িষ্যার নবাব মনোনীত করলেন। এতে খেপে গেলেন বড় মেয়ের সন্তান জায়ফর আলী খাঁ, অর্থাৎ পরবর্তীতে যার নাম মীর জাফর। তাই নবাবের বিরুদ্ধে
নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো। ইংরেজ ভারতবর্ষে এসে প্রথমে কলিকাতায় আস্তানা গড়েছিল। কলিকাতার সম্ভ্রান্ত সমস্ত ব্যক্তি এবং সেই জায়ফর আলী খাঁকে ওরা বলিয়েছিল, যদি নবাবকে সিংহাসনচ্যুত করা যায় আমরা তোমাকেই নবাব করে দেব। কলিকাতার সব অন্য ধর্মাবলম্বী লোকরাও ছিল ইংরেজদের পক্ষে। এইভাবে ষড়যন্ত্র ধীরে 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 বাড়তে থাকলো। তারপর এক সময় পলাশির যুদ্ধ শুরু হয়ে গেল। নবাব সিরাজউদ্দৌলার পক্ষে 3 ব্যক্তিকে বলছিলেন, মীর মদন মোহনলাল আর ফরাসি জেনারেল সিনফ্রে। প্রধান সেনাপতি জায়ফর আলী খাঁ অর্থাৎ মির্জাফর ইংরেজের তখন যে ছিল হাতের পুতুল ছিল। ইংরেজ বলেছিল, তোমাকে নবাব করব যদি নবাব আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে তোমার সৈন্য নিয়ে তুমি কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না। বলে কিছুতেই না, আমি অংশগ্রহণ করব না। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। হঠাৎ করে মির্জাফর হাতের বন্দুক নিয়ে মোহনলালকে গুলি করল। মোহনলাল বুকে রক্ত নিয়ে নবাবের কাছে চলে এলো আর বলল, নবাব সাহেব যদি নবাবি করুন তো নবাবের মতো নবাবি করবেন। এরপরে মির্জাফর ঘরে ঢুকলো। এদিকে মীর মদন এবং ফরাসি জেনারেল সিনফ্রে এমনভাবে যুদ্ধ করতেছেন যে 1 ঘন্টা যুদ্ধ করলে ইংরেজ সৈন্য ধূলিসাৎ হয়ে যাবে। এই কথাটা দেখে ইংরেজ মির্জাফরের প্রতি রেখে গেল, তুমি কি করতেছ? তোমার সৈন্যরা তো আমার সৈন্যদের সমাপ্ত করতেছে। সে নবাবের কাছে ঢুকলো, ঢুকে বলল, নবাব সাহেব সৈন্যরা ক্লান্ত হয়েছে, রাত্রের মতো যুদ্ধ বন্ধ করুন। নবাব বললেন, কিছুতেই হতে পারে না। একটা কুরআন বাইর করে মাথায় নিয়ে বলল, আমি কুরআন মাথায় নিয়ে বলছি, কাল সকালে 1 ঘন্টার মধ্যেই আমি ইংরেজ সৈন্য নেস্তেনাবুদ করে দেব। নবাব বাধ্য হয়ে যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেন। সৈন্যরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। অতর্কিতে ইংরেজ সৈন্য নবাব সৈন্যের উপর আক্রমণ চালালো। সব সৈন্য শেষ। নবাব নির্ভয় হয়ে গড় থেকে ভাগলেন। সেটা লম্বা কথা হয়ে যাবে। যাই হোক, নিরস্ত্র হয়ে এক ফকিরের, দানসা ফকির নামে এক ফকিরের বাড়িতে আশ্রয় নিলেন। বললেন, আমাদেরকে কিছু খাবার দাও। সেই ফকিরটা কিন্তু বারবার নবাবের জুতার দিকে তাকায়। তখন ঘোষণা করা হয়েছে যে নবাবকে ধরে দিতে পারবে তাকে এত টাকা পুরস্কার দেওয়া হবে। তো বলল, আমি কিছু নিয়ে আসি। এর মধ্যেই সে ইংরেজের কাছে খবর দিয়ে দিল। এখানেই নবাব সিরাজউদ্দৌলা বন্দী হলেন। নবাবের প্রধান যে খাদিম ছিল, যে খেদমতগার মোহাম্মদী বেগ, তার হাতে তরোয়াল দিয়ে পাঠিয়ে দেওয়া হলো যে নবাবের মাথা এনে দেওয়া। মোহাম্মদী বেগকে তরবারে উন্মুক্তভাবে দেখে নবাব সিরাজউদ্দৌলা বললেন, কেন মোহাম্মদী বেগ তুমি এসেছ? তুমি নিশ্চয়ই আমাকে খুন করতে এসেছ। মোহাম্মদী বেগ মাথা নিচু করে বলল, হ্যাঁ জাহাপনা। ও উচ্চ কণ্ঠে নবাব সিরাজউদ্দৌলাকে দে বললেন, দাদু সাহেব তোমার সোনার বাংলা আমি রক্ষা করতে পারলাম না। মোহাম্মদী বেগ তোমার কাজ তুমি করে নাও। মাথা ধড় করে আলোক করে দিল। সারা কলিকাতার শহর এই যে যেভাবে হুসাইনের মাথা নিয়ে সারা মদিনা শরীফ ঘুরেছিল, সেইভাবে নবাব সিরাজউদ্দৌলার মাথা নিয়ে আস্তা কলিকাতা শহর ঘুরল। এরপরে জায়ফর আলী খাঁ অর্থাৎ মির্জাফরকে নবাব করা হলো। 6 থেকে 7 মাস পরে তাকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে কয়েকদিনের জন্য নবাব করা হলো। তারপর আবার তাকেও সরিয়ে ইংরেজ নিজের হাতেই সেই গদি নিল।
এই আমাদের ভারতবর্ষে ইংরেজের রাজত্ব শুরু হলো, আর আমাদের উপর পরাধীনতার অত্যাচার শুরু হয়ে গেল। আর এই একদল মহামনীষী প্রথম থেকেই রক্ত দিয়ে এই স্বাধীনতা সংগ্রামকে দেখিয়েছেন। তারপর আমরা ধীরে ধীরে স্বাধীন হয়েছি, যদিও আজকে স্বাধীন হতে চলেছি। আমি আর কিছু বলছি না, অনেক সুযোগ্য বক্তা আছেন, তারা বলবেন, আমি শুনব। আসসালামু আলাইকুম।